কলকাতা শহরের বা সারা পশ্চিমবঙ্গের রাজ্যে যেখানে যত স্টেট গভর্নমেন্টের পাবলিক ভেহিকেলসগুলো যায়, তুমি মিলিটারিকে হুকুম দাও কি পুলিশকে হুকুম দাও, সবগুলোকে আটক করে ওগুলো বিক্রি করে দাও। সরকারের টাকা না থাকলে সরকার কি নবান্ন বেচে, রাইটার্স বিল্ডিং বেচে, হাওড়া ব্রিজ বেচে টাকা দেবে? অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। ন্যায্য প্রাপ্য বঞ্চিত যখন হয়েছে, তখন যদি দরখাস্ত করে সেগুলোকে ক্রোপ করে বিক্রি করা হয়, তাহলে এই আইনি সে পদ্ধতি আছে। রাজ্য সরকারের যেসব বিল্ডিং আছে সেগুলো বিক্রি করে দেবে। আম্বানিরা আছে, আদানিরা আছে, তারা কিনে নেবে। যেমন করে রেল স্টেশন কিনে নিচ্ছে, এয়ারপোর্ট কিনে নিচ্ছে, কেনার লোকের অভাব নেই। কি মারাত্মক কথা বলছে। মারাত্মক কেন হবে? এটা আইনগত কথা বলছি, আমি তো আইনের কথা বলছি। I might have sympathy for the government, but at the same time, ন্যায্য অধিকার যা সেটা থেকে তো বঞ্চিত করতে আমি পারবো না। তাই যদি করি, আমার বিবেকের সঙ্গে প্রতারণা। কোনো লয়ার রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করার সাহস দেখাতে পারেনি। হন্য তন্ন হয়ে ঘুরতে হয়েছে বিভিন্ন লয়ারের কাছে। একজন যিনি সাহসটা দেখিয়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করার, সেই ব্যক্তি আমার সামনে এই মুহূর্তে রয়েছে। এটা কি অন্যতম হাতিয়ার মুখ্যমন্ত্রীর জন্য? ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। অনেক সময় হাতিয়ার তো ভোতা হয়ে যায় না, অনেক সময় হাতিয়ার তো ভোতা হয়ে যায়। এই যেমন সরকারি চাকরি, কি হয়েছে তার? সিঙ্গুরের জমি তো ফেরত দেওয়া হয়েছে। কত চাষাবাদ হচ্ছে সেখানে। আমাদের বিশ্ব বিস্তৃত খেলোয়াড় সেই বাবুকে স্টিল ফ্যাক্টরি করার জন্য জমিতে দেওয়া হয়েছিল। কতগুলো স্টিল ফ্যাক্টরি হলো সেখানে। অনেক সময় হাতিয়ার তো ভোতা হয়ে যায়। আপনি আমাকে বলুন, একটা বিশিষ্ট এলাকা দিয়ে যখন 3টে ছেলে মোটর বাইকে করে চলে যায় মাথায় হেলমেট ছাড়া, আপনি বলে দিতে পারেন না যে এই অঞ্চলটা কাদের অঞ্চল? পারেন না বলতে? স্যার, একটা সময় আপনি মামলা নিয়েছিলেন, সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা গ্রহণ করেছিলেন, কিন্তু আপনি মামলাটা একেবারে শেষ মুহূর্তে ছেড়ে দিয়েছিলেন কেন? আপনার উপর কোনো প্রেশার ছিল না, সরকারের? আমার কোনো প্রেশার ছিল না। আই কেয়ার এ ফিট ফর এনি প্রেশার। আমি ইন্দিরা গান্ধীর মুখে বলতে বলেছিলাম যে তুমি বামফ্রন্টকে সমর্থন করছো, বামফ্রন্টের লোকেরা কংগ্রেসকে খুন করছে, অতএব তোমার দলে আমি থাকছি না, আমি চলে যাবো। আই কেয়ার এ ফিট ফর দ্যাট। আমি জওয়াহরলাল নেহরুর মামা টিএন কল, আমি তাকে ইউনাইটেড নেশনসে বলেছিলাম যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমার যে বক্তব্য আমি বলবো, ওকে এই ইউনাইটেড নেশনসের সিস্টেম থেকে বের করে দেওয়া উচিত। তার কারণ সাউথ আফ্রিকা সে এখনো পর্যন্ত বর্ণবিদ্বেষী নীতি মেনে চলে, অথচ এই সাউথ আফ্রিকাতে ভারতবর্ষের গান্ধী বর্ণবিদ্বেষী নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মার খেয়েছে। সেই সাউথ আফ্রিকা ইউনাইটেড নেশনসে থাকার কোনো অধিকার নেই। ওরা আমাকে বলেছিলেন যে এরকম কথা বলা যায় না। বলেছিলাম ঠিক আছে, দিল্লি বলুক এরকম কথা বলা যায় না। ইট ওয়াজ টিএন কল, ইট ওয়াজ ব্রিজেশ মিশ্র, ইট ওয়াজ রিকি জয়পাল। ঠিক আছে, আমি আমার ন্যায্য কথাটা বলবো, যুক্তিপূর্ণ কথাটাকে বলবো, তথ্য সম্বলিত কথাটাকে বলবো, তাতে ভয়ের কি আছে? কিন্তু যাদের মামলা আমরা করছিলাম, আমি করছিলাম, কোনো একটা সময়ে তাদের মনে হয়েছিল আমি বোধহয় সরকারের বিরুদ্ধে আর মামলা করতে পারবো না। আজও সরকারের বিরুদ্ধে 3টে মামলা করতাম, কারণ সরকারের কাছে আমি মাথা বিক্রি করিনি। আমি সরকারি প্যানেলের লোকও নয়, সরকারের কাছে আমি মাথা বিক্রিও করি, সুতরাং মামলা করবো না কেন? আমি মামলা করে, কিন্তু যদি দেখা যায় যে আমার মুখে তার আস্থাটা একটু দোদুল্যমান হয়েছে, আমার উচিত যে মামলাটা ফেরত নিয়ে যাও, তোমরা তোমাদের মতো লোককে। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল? কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আমার কাছে ছিল না। আমি একথা কোনো মতেই একবারও বলবো না যে বর্তমান সরকারের কোনো মন্ত্রী কিংবা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী কিংবা বর্তমান সরকারের অ্যাডভোকেট জেনারেল কেউ আমাকে অনুরোধ করেছিল আপনি মামলাটা ছেড়ে দিন, কারণ তারা জানতেন যে আমজাদ সাহেবের কাছে এই ধরনের কথা বলাটা সম্মত হবে। যে প্রদেশ কংগ্রেস ভবন, সেখান থেকে তারা দুজনে তো এরকম প্রেস কিছু কনফারেন্স আছে করেছে। নাকি প্রদেশ কংগ্রেস বলে? প্রদেশ কংগ্রেস বলে এরকম একটা কিছু আছে নাকি? আমি জানি না। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট। ওই কংগ্রেসের লোকেরা জানে, কিছু কংগ্রেসের লোকেরা জানে, 2-4জন কংগ্রেসের যে লোকজন আছে তারাই। রাত ক্ষোভ থেকে বলছেন আপনিও তো এই দলের সদস্য ছিলেন। আমি ছিলাম তো, এখনো আছে? আমার না এখন নেই, সরি।
ভেরি সরি, ভেরি সরি। আজকের রাজনীতিতে আমি সম্পূর্ণরূপে একটা বলতে পারেন একটা অবান্তর ব্যক্তি। আজকের রাজনীতিতে আমি বিশ্বাসও করি না, এবং আজকের রাজনৈতিক জগতে যারা আছেন তাদের থেকে শতহস্তে দূরে থাকাটাই হচ্ছে আমার কর্তব্য। এইটে আমার সংসারের প্রতিটি সদস্য, আমার ছেলে, আমার পুত্রবধূ, তারা সবাই এই কথা বলেন। কেন জানেন? আমার দুই ছেলে তারা স্বয়ংসম্পূর্ণ, আমার দুই পুত্রবধূ তারা কিন্তু আমার ধর্ম থেকে আসেননি। সুতরাং আমি কি বলতে চাইছি বুঝুন, আনফর্চুনেটলি আমার নাম হচ্ছে নামের শেষে আলী। স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজদের যে ডিএ সরকারিভাবে প্রাপ্য সেটাই সরকার দিচ্ছে না। পূর্ববর্তী সরকার মানে বামফ্রন্টের সরকার, সেই আমল থেকে তাদের সেটা দেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে একটা মামলা করতে চাই। আমি এই মুঠাবিদিটা করেছি, আপনি দেখে একটা মামলা করুন। আমি বলেছিলাম যে হাইকোর্টে অনেক লয়ার আছে, অন্য লয়ার আছে, তাদের কাছে কেন যাচ্ছে না? কোনো লয়ার সেটাকে করতে চাই না, আইনজ্ঞ হিসেবে আমি মামলা করব আইন নিয়ে। সুতরাং তার সেই মোসাবিদা করার ড্রাফটে রদবদল করে আমি প্রথম মামলা করেছিলাম স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল। ওখানকার তখন চেয়ারম্যান ছিলেন জাস্টিস অমিত তালুকদার। সেই অমিত তালুকদার আমার কথা এক বাক্য শুনে আমার মামলা খারিজ করে দেয়। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আমি আপিল করি। আপিল করার পর আপিল আদালত তখন নির্দেশ দেয় রিমান্ড করে যে এই মামলার এই পয়েন্টের উপর তোমরা শুনানি করো। সেই মামলার শুনানি যে আপনার এতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে করা হয়। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই মামলার শুনানি চলার পর সেই মামলায় আমরা জয়লাভ করি। তখন ছিল ওখানকার জাস্টিস R.K. বাগ, তিনি ছিলেন চেয়ারম্যান অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে আপিল করে। কলকাতা হাইকোর্টের অ্যাপিলে আবার আমি দাঁড়িয়ে সে মামলা জিতি। তারপর আবার সেই জীবনটা জেতার পরেতে সেই মামলার পুনর্বিবেচনার জন্য আবার একটা দরখাস্ত করে আবার সে মামলা হাইকোর্টে আসে। এইভাবে হাইকোর্ট, স্টেট ট্রাইব্যুনাল, হাইকোর্ট, স্টেট ট্রাইব্যুনাল বারবার এই যেতে 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 শেষ পর্যন্ত এই মামলার রায় হয়। ডিএ যেটা সরকার বলছিল, রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা বলছিলেন ডিএ হচ্ছে দয়ার দান, আমার বক্তব্য ছিল ডিএ দয়ার দান নয়, ডিএ হচ্ছে স্ট্যাচুটারি রাইট। রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস অফ 2009 সেইটা অনুসারে এটা সরকারকে দিতে বাধ্য। এই বাধ্যতামূলক দায়িত্বটা সরকার আইন করে গ্রহণ করেছেন, এবং সেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে হারে এই মহার্ঘ ভাতা পায় সেই হারে সেটাকে দিতে হবে, এটা স্বীকৃতি। সুতরাং এটা দিতে বাধ্য। অন্তর্বর্তীকালীন নির্দেশে যখন 25% বকেয়া ডিএ, এই বকেয়াটা শুরু হয়েছিল বামফ্রন্টের আমলে। বামফ্রন্ট 4টে কিস্তি দিয়ে দেননি, তারা বলেছিল কিস্তিতে দেব। কর্মচারীদের দাবি ছিল কিস্তি আমরা নেব না, আমাদের প্রতিবারে সবগুলো উঠিয়ে দিতে হবে। বামফ্রন্টের মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূলের মুখ্যমন্ত্রীর তফাৎটা কোথায় ডিএর ব্যাপারে? বামফ্রন্ট ডিএকে অস্বীকার করেনি, যেটা আইনগত প্রাপ্য, কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ডিএ হচ্ছে দয়ার দান, ইচ্ছে করলে দেব, না ইচ্ছে করলে দেব না। আর রাজ্য সরকারের কর্মচারীদের এই কুকুরের মতো ঘেউ ঘেউ করাটা আমি বরদাস্ত করতে পারি না। কিন্তু কুকুরের মতো ঘেউ ঘেউ করার এই যে তাদের দাবিটা, দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট মেনে নিয়েছেন। এখন কি করবেন সেটা রাজ্য সরকারকেই ঠিক করতে হবে। রাজ্য সরকারি কর্মচারী তাদের কেন্দ্রীয় সরকারি হারে ডিএ কেন দিতে হবে? অভিষেক মনু সিংভি এই 25% ডিএ দেওয়াতেই বলছে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। রাজ্য সরকারের যদি টাকা না থাকে কোথা থেকে দিয়ে দেবে? অভিষেক মনু সিংভিটা বলেছে এটা সাংবিধানিক অধিকার। আমি জানি না এটা সাংবিধানিক অধিকার কবে থেকে হলো। কিন্তু রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস কেউ কেউ দাবি করছেন যেটা নাকি মমতা ব্যানার্জি সরকারই অস্বীকার করেছে। আমি বলবো এই দাবিটা ঠিক নয়। বামফ্রন্টের আমল থেকেই এই বকেয়া দেহকে চলে এসছে। স্যার, একটা কনফিউশন তৈরি হয়েছে, সেটা এই একমাত্র রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তারাই এই ডিএটা পাবেন, এই 25% যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাকর্মী বা পৌরসভার কর্মী অন্যান্য যারা রয়েছেন তারা কি পাবেন? যে আজকের মামলা, এই মামলার টার্মস অফ রেফারেন্সের মধ্যে শুধু সরকারি কর্মচারীরা ছিল, শিক্ষায়তনের কর্মচারীরা ছিল না।
হাইকোর্টের কর্মচারীরা ছিল না। যেমন হাইকোর্টের কর্মচারীদের জন্য আলাদা দিয়ে, সেটার জন্য আলাদা মামলা হয়েছে, সেটার জন্য আলাদা সুপ্রিম কোর্ট জাজমেন্টও দিয়েছে, সেটা আলাদা হয়েছে। সুতরাং এখানে এটা রাজ্য সরকারের কর্মচারী যারা, তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। মূল যে মানুষটার জন্য, যার কাছে ওদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ছিল, সেই মানুষটা আজকের এই পৃথিবীতে নেই। সেই লোকটি হচ্ছে রমেন পান্ডে, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার আইএনটিইউসির প্রেসিডেন্ট। সেই মামলার মোসাবিদা করে মামলা শুরু করেছিল, এবং তখন এই মলয়বাবু ওর দলে ছিলেন, যদিও শ্যামলবাবু তিনি সিপিআইয়ের লোক। সুতরাং মলয়বাবুর উচিত ছিল যে ওই যে রমেন পান্ডে, তার সেই আত্মার প্রতি শ্রদ্ধাটা প্রথম জানানো উচিত ছিল। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, এই অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা যথেষ্ট বড় জয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা অনেকেই জানেন না যে 2016 সালে স্যাটে পরাজয়ের পর 2017 সালে কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার আগে পর্যন্ত কোনো লয়ার রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করার সাহস দেখাতে পারেনি। হন্য তন্ন হয়ে ঘুরতে হয়েছে বিভিন্ন লয়ারের কাছে। একজন যিনি সাহসটা দেখিয়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করার, সেই ব্যক্তি আমার সামনে এই মুহূর্তে রয়েছেন, সর্দার আমজাদ আলী। আমরা সরাসরি তাকে প্রশ্ন করব। স্যার, বিবিধ নিউজে আপনাকে স্বাগত। এই যে ডিএ মামলার রায় বলবো না, অন্তর্বর্তী নির্দেশ 25% বকেয়া দিয়ে দিতে হবে, আবার 4 অগাস্ট শুনানিও রয়েছে। কিন্তু এই মামলায় খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, কলকাতা হাইকোর্টে আপনার পিটিশনের উপর ভিত্তি করে রায়টা হয়েছিল। হাইকোর্টে নয়, মামলা প্রথম শুরু হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, এবং সেই মামলার মোসাবিদাটা যে করেছিলেন তিনি আর নেই। তিনি হচ্ছেন রমেন পান্ডে, আইএনটিইউসির রাজ্য শাখার সভাপতি। তার বক্তব্য ছিল যে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িদের যে ডিএ সরকারিভাবে প্রাপ্য, সেটাই সরকার দিচ্ছে না। পূর্ববর্তী সরকার মানে বামফ্রন্টের সরকার, সেই আমল থেকে তাদের সেটা দেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে একটা মামলা করতে চাই, আমি এই মোসাবিদাটা করেছি, আপনি দেখে একটা মামলা করুন। আমি বলেছিলাম যে হাইকোর্টে অনেক লয়ার আছে, অন্য লয়ার আছে, তাদের কাছে কেন যাচ্ছ না? কোনো লয়ার সেটাকে করতে চাই না, আইনজ্ঞ হিসেবে আমি মামলা করব আইন নিয়ে। সুতরাং তার সেই মোসাবিদা করার ড্রাফটে রদবদল করে আমি প্রথম মামলা করেছিলাম স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনালে। ওখানকার তখন চেয়ারম্যান ছিলেন জাস্টিস অমিত তালুকদার। সেই অমিত তালুকদার আমার কথা এক বাক্য শুনে আমার মামলা খারিজ হয়ে যায়। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আমি আপিল করি। আপিল করার পর আপিল আদালত তখন নির্দেশ দেয় রিমান্ড করে, যে এই মামলার এই পয়েন্টের উপর তোমরা শুনানি করো। সেই মামলার শুনানি যে আপনার এতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে করা হয়। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই মামলার শুনানি চলার পর সেই মামলায় আমরা জয়লাভ করি। তখন ছিল ওখানকার জাস্টিস R.K. বাগ, তিনি ছিলেন চেয়ারম্যান অফ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে আপিল করে। কলকাতা হাইকোর্টের অ্যাপিলে আবার আমি দাঁড়িয়ে সে মামলা জিতি। তারপর আবার সেই জীবনটা জেতার পরেতে সেই মামলার পুনর্বিবেচনার জন্য আবার একটা দরকার ছিল, আবার সেই মামলা হাইকোর্টে আসে। এইভাবে হাইকোর্ট, স্টেট ট্রাইব্যুনাল, হাইকোর্ট, স্টেট ট্রাইব্যুনাল, বারবার এই যেতে 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 শেষ পর্যন্ত এই মামলার রায় হয়। ডিএ, যেটা সরকার বলছিল, রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা বলছিলেন, ডিএ হচ্ছে দয়ার দান। আমার বক্তব্য ছিল ডিএ দয়ার দান নয়, ডিএ হচ্ছে স্ট্যাচুটারি রাইট। রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস অফ 2009, সেইটা অনুসারে এটা সরকারকে দিতে বাধ্য। এই বাধ্যতামূলক দায়িত্বটা সরকার আইন করে গ্রহণ করেছে, এবং সেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে হারে এই মহার্ঘ ভাতা পায়, সেই হারে সেটাকে দিতে হবে, এটা স্বীকৃত। সুতরাং এটা দিতে বাধ্য। সুপ্রিম কোর্টের আজকের রায়, অন্তর্বর্তীকালীন নির্দেশে যখন 25% বকেয়া দিয়ে
দেওয়ার অধিকার রয়েছে, সেই অধিকার স্বীকার হয়েছে, স্বীকৃত হয়েছে, বাধ্যতামূলক দিতে। কিন্তু এই বকেয়াটা শুরু হয়েছিল কবে? এই বকেয়াটা কংগ্রেস আমলেও শুরু হয়নি, এই বকেয়াটা শুরু হয়েছিল বামফ্রন্টের আমলে। বামফ্রন্ট 4টে কিস্তি দিয়ে দেয়নি, তারা বলেছিল কিস্তিতে দেব। কর্মচারীদের দাবি ছিল কিস্তি আমরা নেব না, আমাদের প্রতিবারে সবগুলো উঠিয়ে দিতে হবে। বামফ্রন্টের মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূলের মুখ্যমন্ত্রীর তফাৎটা কোথায় ডিএর ব্যাপারে? বামফ্রন্ট ডিএকে অস্বীকার করেনি, যেটা আইনগত প্রাপ্য, কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন ডিএ হচ্ছে দয়ার দান, ইচ্ছে করলে দেব, না ইচ্ছে করলে দেব না। আর রাজ্য সরকারের কর্মচারীদের এই কুকুরের মতো ঘেউ ঘেউ করাটা আমি বরদাস্ত করতে পারি না। কিন্তু কুকুরের মতো ঘেউ ঘেউ করার এই যে তাদের দাবিটা, দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট মেনে নিয়েছেন। এখন কি করবেন সেটা রাজ্য সরকারকেই ঠিক করতে হবে। আমি বলছি স্যার, কেন্দ্রীয় হারে ডিএর দাবি চলছে। কেন্দ্রীয় হারে সরকারি রাজ্য সরকারি কর্মচারী তাদের কেন্দ্রীয় সরকারি হারে ডিএ কেন দিতে হবে? তার কারণ হচ্ছে যে ডিএ ঠিক করা হয় প্রতি 10 বছর পর পর। কিসের জন্যে? যে দেশে আনাজপত্র জিনিসপত্রের দাম বাড়তে থাকে, অর্থাৎ মার্কেট রেট এভরি টাইম ইজ গোয়িং হাই। সেই জন্য 10 বছর পর পর কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা যে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্সটা কত, অর্থাৎ অল ইন্ডিয়া প্রাইস সূচক, জিনিসপত্রের মূল্য সূচকটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে 10 বছর, এই যে ভিত্তি, সেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের এরকম কোনো ভিত্তি নেই। সেই ভিত্তিতে যদি ডিএ নির্ধারিত হয়ে থেকে থাকে তাহলে মেনে নেওয়া উচিত সেইটি। এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যখন বাজারে যায়, ঠিক একই বাজারে রাজ্য সরকারের কর্মচারীরাও বাজারে যায়। সেখানে জিনিসের দাম কেন্দ্রীয় সরকারের জন্য বেশি আর রাজ্য সরকারের জন্য বেশি, বিক্রেতারা তা করেন না। সুতরাং একই বাজারে বাজার করতে গিয়ে যখন এই হয়, এবং সূচকটা যখন কেন্দ্রীয় সরকারের, আইনগতভাবে কেন্দ্রীয় সরকারের যে এটা রাজ্য সরকার সেটা মেনে নিয়েছে এবং আইনগতভাবে সেটা স্বীকৃতি দিয়েছেন এবং যথাযথভাবেই দিয়েছেন। তার কারণ অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেইটির মাধ্যমেই তো ডিএর রেটটা ঠিক করা হয়েছে, অন্য কোনো সূচক দিয়ে তো সেটা ঠিক করা হয়নি। অতএব আপনাকে যদি সেটা দাবি করে থেকে থাকে, সেটা আইনগতভাবে ঠিকই করা হয়েছে, অন্যায় তো করেনি। এখন সুপ্রিম কোর্টের ফাইনাল রায় বাকি আছে, শেষ রায় বাকি আছে। দেখুন, সুপ্রিম কোর্ট যদি বলে যে না এটা ঠিক হয়নি, তাহলে তখন অন্যরকম হবে। তবে আমি 100% নিশ্চিত সুপ্রিম কোর্ট সে কথা বলতে পারবে না। তার কারণ সুপ্রিম কোর্টের নিজেরই রায় আছে যে ডিএ সরকারি কর্মচারীদের আইনগত প্রাপ্য একটা অধিকার এবং তার যে মাধ্যম, সেই মাধ্যম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস লেভেলের ইন্ডেক্স। কিন্তু স্যার, রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টে, যিনি লড়াই করেছেন, অভিষেক মনু সিংভি, এই 25% ডিএ দেওয়াতেই বলছে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। রাজ্য সরকারের যদি টাকা না থাকে কোথা থেকে দিয়ে দেবে? সেটা সরকারের বিচার, সেটা সুপ্রিম কোর্টের বিচার করার কথা না। আর অভিষেক মনু সিংভি তো বলেছে এটা সাংবিধানিক অধিকার। আমি জানি না এটা সাংবিধানিক অধিকার কবে থেকে হলো। কিন্তু রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস, সেখানে এই কথাটাকে বলা হয়েছে, হুইচ ইজ প্রমলগেটেড বাই দি স্টেট গভর্নমেন্ট, সাইন বাই দি গভর্নর অফ দ্য স্টেট। আর তার যদি টাকা না থাকে, সে দায়িত্ব তো সুপ্রিম কোর্টের নয়। তিনি তো বিশ্ব ব্যাংকের কাছে ঋণ নিতে যাবেন না সুপ্রিম কোর্ট, সেটা সরকারকেই নিতে হবে। সরকারের দেয় যেটা আইনগত কর্তব্য, সেটাকে পালন করার দায়িত্ব তো সরকারকেই নিতে হবে। সরকারের টাকা না থাকলে সরকার কি নবান্ন বেচে, রাইটার্স বিল্ডিং বেচে, হাওড়া ব্রিজ বেচে টাকা দেবে? অনেক ক্ষেত্রে এরকম হয়েছে। ন্যায্য প্রাপ্য বঞ্চিত যখন হয়েছে, তখন যদি দরখাস্ত করে সেগুলোকে ক্রোপ করে বিক্রি করা হয়, তাহলে আইনি সে পদ্ধতি আছে। আমি যদি ওদের হয়ে ওকালতি করতে যাই, ওদের যদি টাকা না থাকে, আমি সুপ্রিম কোর্টের কাছে একথা বলতে পারি
যে কলকাতা শহরের বা সারা পশ্চিমবঙ্গের রাজ্যে যেখানে যত স্টেট গভর্নমেন্টের পাবলিক ভেহিকেলসগুলো যায়, তুমি মিলিটারিকে হুকুম দাও কি পুলিশকে হুকুম দাও, সবগুলোকে আটক করে ওগুলো বিক্রি করে দেবে। রাজ্য সরকারের যেসব বিল্ডিং আছে সেগুলো বিক্রি করে দেবে। আম্বানিরা আছে, আদানিরা আছে, তারা কিনে নেবে, যেমন করে রেল স্টেশন কিনে নিচ্ছে, কি যেমন করে কি বলে আপনার এরোপ্লেন এয়ারপোর্ট কিনে নিচ্ছে। কেনার লোকের অভাব নেই। কি মারাত্মক কথা বলছেন। মারাত্মক কেন হবে? এটা আইনগত কথা বলছি, আমি তো আইনের কথা বলছি। I might have sympathy for the government, but at the same time ন্যায্য অধিকার যা সেটা থেকে তো বঞ্চিত করতে আমি পারবো না। তাই যদি করি আমার বিবেকের সঙ্গে প্রতারণা। কি সভ্য সমাজে আমার মুখ দেখানোর কোনো অধিকার নেই। এবং সরকারের যদি ক্ষমতা না থাকে, সরকার অন্যান্য জায়গায় করে লেটার স্ক্রুটিনাইজ দেয় যে সেগুলো কীভাবে হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে আইনতভাবে যা জবাব দেওয়ার দেওয়া হবে। এতদিন ধরে আইনতই তো জবাব দিয়েছেন। সুপ্রিম কোর্টের এই এতদিন অন্তর্বর্তী ধরে- নির্দেশের উপর কি কোনো মুখ্যমন্ত্রী কোনো কিছু করার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, এতদিন ধরে তো আইনত জবাবগুলোই দিয়েছে, কিন্তু এতদিন ধরে বেআইনি জবাবগুলো দিয়ে এসেছিলেন। তা এখন যদি এই সিঁড়ি সংক্রান্তি হওয়ার পর আইনত জবাব দেন, দিন, সুপ্রিম কোর্ট তো বিচার করবে সেটা। কর্মচারীরা তো সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করি করছে। তবে কেউ কেউ দাবি করছেন যে এটা নাকি মমতা ব্যানার্জি সরকারই অস্বীকার করেছে। আমি বলবো এই দাবিটা ঠিক নয়। বামফ্রন্টের আমল থেকেই এই বকেয়া দেহটি চলে এসছে। রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশ তারা মুখ্যমন্ত্রীর পাশে আছেন। সরকারের পক্ষ থেকে বারবার এই বিষয়টা হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। এটা কি অন্যতম হাতিয়ার মুখ্যমন্ত্রীর জন্য? ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। অনেক সময় হাতিয়ার তো ভোতা হয়ে যায় না, অনেক সময় হাতিয়ার তো ভোতা হয়ে যায়। এই যেমন সরকারি চাকরি, কি হয়েছে তার? সিঙ্গুরের জমি তো ফেরত দেওয়া হয়েছে, কত চাষাবাদ হচ্ছে সেখানে। আমাদের বিশ্ব বিস্তৃত খেলোয়াড় সেই বাবুকে স্টিল ফ্যাক্টরি করার জন্য জমিতে দেওয়া হয়েছিল, কতগুলো স্টিল ফ্যাক্টরি হলো সেখানে। অনেক সময় হাতিয়ার তো ভোতা হয়ে যায়। অনেক সময় প্রতারকরা মুখ্যমন্ত্রীর আশেপাশে ঘুরে তাদের কাজটা হাসিল করে নেয়, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী প্রতারিত হন। I really feel pity for our chief minister. স্যার, একটা সময় আপনি মামলা নিয়েছিলেন, সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা গ্রহণ করেছিলেন, কিন্তু আপনি মামলাটা একেবারে শেষ মুহূর্তে ছেড়ে দিয়েছিলেন কেন? মানে আপনার উপর কোনো প্রেশার ছিল না, সরকারের? আমার কোনো প্রেশার ছিল না। I care a fig for any pressure. আমি ইন্দিরা গান্ধীর মুখে বলতে বলেছিলাম যে তুমি বামফ্রন্টকে সমর্থন করছো, বামফ্রন্টের লোকেরা কংগ্রেসকে খুন করছে, অতএব তোমার দলে আমি থাকছি না, আমি চলে যাবো। I care a fig for that. আমি জওয়াহরলাল নেহরুর মামা টিএন কল, আমি তাকে ইউনাইটেড নেশনসে বলেছিলাম যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমার যে বক্তব্য আমি বলবো, ওকে এই ইউনাইটেড নেশনসের সিস্টেম থেকে বের করে দেওয়া উচিত। তার কারণ সাউথ আফ্রিকা সে এখনো পর্যন্ত বর্ণবিদ্বেষী নীতি মেনে চলে, অথচ এই সাউথ আফ্রিকাতে ভারতবর্ষের গান্ধী বর্ণবিদ্বেষী নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মার খেয়েছে। সেই সাউথ আফ্রিকা ইউনাইটেড নেশনসে থাকার কোনো অধিকার নেই। ওরা আমাকে বলেছিলেন যে এরকম কথা বলা যায় না। আমি বলেছিলাম ঠিক আছে, দিল্লি বলুক এরকম কথা বলা যায় না। ইট ওয়াজ টিএন কল, ইট ওয়াজ ব্রিজেশ মিশ্র, ইট ওয়াজ রিকি জয়পাল। ঠিক আছে, আমি আমার ন্যায্য কথাটা বলবো, যুক্তিপূর্ণ কথাটাকে বলবো, তথ্য সম্বলিত কথাটাকে বলবো, তাতে ভয়ের কি আছে? কিন্তু যাদের মামলা আমরা করছিলাম, আমি করছিলাম, কোনো একটা সময়ে তাদের মনে হয়েছিল আমি বোধহয় সরকারের বিরুদ্ধে আর মামলা করতে পারবো না। আজও সরকারের বিরুদ্ধে 3টে মামলা করবো, কারণ সরকারের কাছে আমি মাথা বিক্রি করিনি। আমি সরকারি প্যানেলের লোকও নয়, সরকারের কাছে আমি মাথা বিক্রিও করি, সুতরাং মামলা করবো না কেন? আমি মামলা করে, কিন্তু যদি দেখা যায় যে আমার মুখে তার আস্থাটা একটু দোদুল্যমান হয়েছে, আমার উচিত যে মামলাটা ফেরত নিয়ে যাও, তোমরা তোমাদের মতো লোককে ওই ছেড়ে দিয়েছিল। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছিল? কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আমার কাছে ছিল না।
আমি একথা কোনো মতেই একবারও বলবো না যে বর্তমান সরকারের কোনো মন্ত্রী কিংবা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী কিংবা বর্তমান সরকারের অ্যাডভোকেট জেনারেল কেউ আমাকে অনুরোধ করেছিল আপনি মামলাটা ছেড়ে দিন, কারণ তারা জানতেন যে আমজাদ সাহেবের কাছে এই ধরনের কথা বলাটা সম্মত হবে না। স্যার, একটা কনফিউশন তৈরি হয়েছে, সেটা এই একমাত্র রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তারাই এই ডিএটা পাবেন, এই 25% যে দেওয়ার হ্যাঁ, তারাই নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাকর্মী বা পৌরসভার কর্মী অন্যান্য যারা রয়েছেন তারা কি পাবেন? দেখুন, ডিএ তৈরি হওয়ার আগে একটা পে কমিশন বসানো হয়। সেই পে কমিশনের কাছে সরকার কতগুলো রেফারেন্স দিয়ে দেয়। সেই রেফারেন্সে কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, কাদের জন্য এই পে কমিশনটা করা হচ্ছে, সেই কথাটা সেই টার্মস অফ রেফারেন্সের মধ্যে থাকে। যে আজকের মামলা, এই মামলার টার্মস অফ রেফারেন্সের মধ্যে শুধু সরকারি কর্মচারীরা ছিল, শিক্ষায়তনের কর্মচারীরা ছিল না, হাইকোর্টের কর্মচারীরা ছিল না। যেমন হাইকোর্টের কর্মচারীদের জন্য আলাদা দিয়ে, সেটার জন্য আলাদা মামলা হয়েছে, সেটার জন্য আলাদা সুপ্রিম কোর্ট জাজমেন্টও দিয়েছে, সেটা আলাদা হয়েছে। সুতরাং এখানে এটা রাজ্য সরকারের কর্মচারী যারা, তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে। এই ডিএ জয়ের পরে মূল যে মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তার যে সভাপতি রয়েছেন শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আপনাকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন ইন্টারভিউতে, এবং এই মামলা আপনি গ্রহণ করেছেন এবং তারপর দীর্ঘায়িত করেছিলেন, একটা সময় ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনার এর মধ্যে অবদান রয়েছে এমনটা তারা বলছেন। এই দুজনের সম্বন্ধে আপনার অভিব্যক্তি কি? মূল যে মানুষটার জন্য, যার কাছে ওদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ছিল, সেই মানুষটা আজকের এই পৃথিবীতে নেই। সেই লোকটি হচ্ছে রমেন পাণ্ডে, পশ্চিমবঙ্গ রাজ্য শাখার আইএনটিইউসির প্রেসিডেন্ট। সেই মামলার মোসাগিদা করে মামলা শুরু করেছিল, এবং তখন এই মলয়বাবু ওর দলে ছিলেন, যদিও শ্যামলবাবু তিনি সিপিআইয়ের লোক। সুতরাং মলয়বাবুর উচিত ছিল যে ওই যে রমেন পাণ্ডে, তার সেই আত্মার প্রতি শ্রদ্ধাটা প্রথম জানানো উচিত ছিল। সিপিআই এর লোক আপনি বলছেন? হ্যাঁ, সিপিআই লোক। কিন্তু কংগ্রেসের যে প্রদেশ কংগ্রেস ভবন, সেখান থেকে তারা দুজনে তো এরকম প্রেস কিছু কনফারেন্স আছে নাকি প্রদেশ কংগ্রেস বলে? প্রদেশ কংগ্রেস বলে এরকম একটা কিছু আছে নাকি? আমি জানি না। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট। ওই কংগ্রেসের লোকেরা জানে, কিছু কংগ্রেসের লোকেরা জানে, দু চারজন কংগ্রেসের যে লোকজন আছেন তারাই জানে। রাত ক্ষোভ থেকে বলছেন আপনিও তো এই দলের সদস্য ছিলেন। আমি ছিলাম তো। এখনো আছেন? আমার না, এখন নেই, সরি, ভেরি সরি, ভেরি সরি। আজকের রাজনীতিতে আমি সম্পূর্ণরূপে একটা বলতে পারেন একটা অবান্তর ব্যক্তি। আজকের রাজনীতিতে আমি বিশ্বাসও করি না, এবং আজকের রাজনৈতিক জগতে যারা আছেন তাদের থেকে শতহস্তে দূরে থাকাটাই হচ্ছে আমার কর্তব্য। এইটে আমার সংসারের প্রতিটি সদস্য, আমার ছেলে, আমার পুত্রবধূ, তারা সবাই এই কথা বলেন। কেন জানেন? আমার দুই ছেলে তারা স্বয়ংসম্পূর্ণ, আমার দুই পুত্রবধূ তারা কিন্তু আমার ধর্ম থেকে আসেনি। সুতরাং আমি কি বলতে চাইছি বুঝুন, আনফর্চুনেটলি আমার নাম হচ্ছে, নামের শেষে আলী। সেই জন্য আজকের যে রাজনীতি সেটা বিশ্বাস করি না। রাজনীতির অবক্ষয় হয়েছে, কিন্তু উপদেশ কি থাকবে তার জন্য আপনার? উপদেশ থাকবে অন্যায় যেখানে তার প্রতিবাদটা করতে হবে। সেই প্রতিবাদের কণ্ঠস্বর যখন শেষ হয়ে যাবে, তখনই দেশে ফ্যাসিজম আসবে, এবং যখন আইনের বিচারটা থাকবে না, তখনই সেই দেশে কি হয়েছে, সমস্ত পৃথিবীতে ইতিহাস আছে, তখন নিহিলিজম হয়। সেই নিহিলিজম মানে হচ্ছে যে সম্পূর্ণরূপে নৈরাজ্য। আজও কি নৈরাজ্য হচ্ছে না? আপনি আমাকে বলুন, একটা বিশিষ্ট এলাকা দিয়ে যখন তিনটে ছেলে মোটর বাইকে করে চলে যায় মাথায় হেলমেট ছাড়া, আপনি বলে দিতে পারেন না যে এই অঞ্চলটা কাদের অঞ্চল? পারেন না বলতে? আপনি বলতে পারেন না এই কথাটা? বলুন। ইন্দিরা গান্ধীকে জুম্মা মসজিদে গিয়ে খোদবা পড়ে, খোদবার পড়ার মানে পাটাতনে দাঁড়িয়ে দেশে ধর্মনিরপেক্ষতার গল্প বলতে হয়নি, জওয়াহরলাল নেহরুকে বলতে হয়নি।
মনমোহন সিংকে বলতে হয়নি, অটল বিহারীকেও বলতে হয়নি। এটা ঠিক কিনা? একদম। অটল বিহারীকে নির্বাচিত করতে পারে কংগ্রেসের সরকার, যে তুমি যাও আমেরিকার কাছে গিয়ে তুমি এই কথাটাকে বলো যে বাংলাদেশে যে কাণ্ডটি ঘটছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিয়েছিলেন তিনি। আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি। এই মুহূর্তে একজনও কি রাজনীতিবিদ নেই যার উপর আপনি ভরসা রাখতে পারেন সারা ভারতবর্ষে? আমার হাতে তো আতশকাঁচ নেই। একজন ছিলেন, সেই শেষ প্রদীপটা নিভে গেছে মনমোহন সিংয়ের সঙ্গে সঙ্গে।